আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক এবং শ্রোতা কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যে যেখানে বসে আরডি টিভি কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রাম হচ্ছে কবি লেখক এবং সাহিত্যিকদের সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠান লেখালেখির সাতকাহন। এই লেখালেখির সাতকাহন সিরিজের আজকের প্রথম পর্বে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তরুণ লেখক, সাহিত্যিক এবং গ্রন্থ প্রণেতা জান্নাতুন নাইম। জান্নাতুন নাইম ভাই, আপনাকে আরডি টিভির ভুবনে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক শুকরিয়া আদায় করছি প্রথমেই, আলহামদুলিল্লাহ। সেই সাথে শুকরিয়া আদায় করছি আরডি টিভি এবং আপনার প্রতি। আপনি আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই খেদমতকে কবুল করুক। আমিন সুম্মা আমিন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সরাসরি লেখালেখির সাতকাহন পর্বে চলে যাচ্ছি। শুরুতেই যে বিষয়টা নাইম ভাই আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার জন্মস্থান, শৈশব এবং আপনার যে পড়ালেখার যে প্রতিষ্ঠান, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু অবগত করতেন। জি, ধন্যবাদ। আসলে আমার শৈশব কেটেছে হচ্ছে আমার নিজ গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়, বারহাট্টা থানায়, এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে গাবারকান্দা। ওখানেই আমার শৈশব কেটেছে। আমি ওখানে প্রাথমিক বিদ্যালয়ে প্রথমেই ভর্তি হয়েছি, মক্তবে পড়েছি এবং অসাধারণ একটা শৈশব গিয়েছে, যেহেতু আমি গ্রামে থাকার সুযোগ পেয়েছি। আসলেই তো গ্রাম তো নস্টালজিকের জায়গা বা ভালো লাগার জায়গা, তাই না? সুতরাং সুতরাং শৈশবকেই কেন্দ্র করে আমরা অনেক কথা বলার সুযোগ রাখি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে এবং আজকে বুঝতে পারতেছি আমার শৈশবটা গ্রামে থাকার কারণে গ্রামের মানুষদেরকে নিয়ে ভাবতে পারছি, এবং আমাদের বাংলাদেশের হিউজ একটা অংশ তো গ্রামে থাকে। সুতরাং গ্রাম নিয়ে ভাবার, গ্রামের মানুষদেরকে নিয়ে ভাবার, তাদের চিন্তাকে চিন্তা করা, তাদের জীবন ভাবনা, তাদের জীবন ধারা, এগুলো নিয়ে চিন্তা করার একটা সুযোগ হয়েছে এবং শৈশবটা সেখানে থাকার কারণেই যদিও শৈশব শেষ হওয়া মাত্রই বা শৈশবেরও কিছুটা অংশে আমি ঢাকায় চলে আসছি, শহরে চলে আসছি, তারপর শুরুটা বা শৈশবটা গ্রামে হওয়ার কারণে গ্রামের প্রতি, গ্রামের মানুষদের প্রতি, বা শুধু আমার গ্রাম নয় বরং বাংলাদেশের সমস্ত গ্রাম নিয়ে ভাবার, গ্রামীণ সমাজ ব্যবস্থা নিয়ে ভাবার একটা চিন্তা করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, নেত্রকোনার একটা সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা গ্রামীণ পরিবেশেই আমার বেড়ে ওঠা এবং চমৎকার শৈশব পার করা। আচ্ছা, তো তারপরে নেত্রকোনার সেই বাবুটি যখন ঢাকায় আসলো, তো কখন কিভাবে আসলো, কোন ক্লাসে আসলো, এইটা যদি আরেকটু আমাদেরকে ডিটেলস জানাতেন। আহ, জি, আমি প্রথম শ্রেণীতে পড়েছি গ্রামের প্রাথমিক বিদ্যালয়, গাবারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে পড়েছি। আব্বু ঢাকায় থাকতেন। আহ তারপর চলে আসলাম আব্বুর সাথেই। খুব প্রথম শ্রেণী পুরোটা শেষ করতে পারিনি, মাঝখানেই চলে আসছে ঢাকায়। ঢাকায় আমাদের এখানে ড্যামরায় আহমেদ বাড়ি টেক্সটাইল মিল আছে, ওখানে একটা মাদ্রাসা ছিল, ইবতেদায়ী মাদ্রাসা। এই ইবতেদায়ী মাদ্রাসায় আমি আবার এসে প্রথম শ্রেণীতে ভর্তি হই এবং এই জায়গায়, এই আহ, ছোট্ট প্রতিষ্ঠানটিতে আমি পড়েছি চতুর্থ শ্রেণী পর্যন্ত, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লাসেই রেজাল্ট ভালো ছিল। তৃতীয়, প্রথম, দ্বিতীয় এগুলা হতাম। এটা হলো ওখানেই চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া। তারপর পঞ্চম শ্রেণীতে আমি দারুন নাজাতে এসে গিয়েছি। এটাও তো আমাদের ড্যামরা এলাকার মধ্যেই, সুতরাং ড্যামরা এলাকার শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান তখন ছিল, আচ্ছা, ড্যামরা এলাকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এখন তো সারা আচ্ছা, দেশে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। দেশে। তো ওই ড্যামরা এলাকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হেতুই দারুন নাজাতে আসা। এবং আমি আগে যেই প্রাথমিক ইবতেদায়ী মাদ্রাসায় পড়েছি, সে তুলনায় এই প্রতিষ্ঠান তো বিশাল ছিল। তো ভালো লাগার জায়গা ছিল, এবং এখানে এসে পঞ্চম শ্রেণীতে ভর্তি হই 2006 সনে, এবং আজ অবধি এখনো এখানে আছি আর কি। মানে এখনো দীর্ঘদিন পর্যন্ত এখানে রয়েছেন। বিশাল এক জার্নি। আচ্ছা, 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 প্রায় 2 দশক যাবত আছেন। আচ্ছা, আপনার যে লেখালেখির পিছনের যে একটা গল্প, এই গল্পটা মানে কোথা থেকে আসলো, লেখালেখিটা কিভাবে শুরু হলো, এই বিষয়টা যদি একটু বলতেন। জি, জি, ধন্যবাদ ভাইয়া। আসলে লেখালেখি করার যেভাবে প্রশ্নটা এসছে ওইভাবে তো আসলে লেখালেখিটা এখনো করতে পারছি না, আল্লাহর কাছে চাই। তবে এই ধরনের একটা প্রশ্ন আসুক এবং আমি খুব গ্রহণযোগ্য হয়ে এই প্রশ্নটার উত্তর দিই, এটা আমার মনের ভিতরে স্বপ্ন আছে।
ধন্যবাদ। এই প্রশ্নটা হয়তো আমাকে তৈরি করবে বা আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখাবে। দারুন নাজাত মূলত, এই দারুন নাজাতই আমাদেরকে লেখালেখির প্রতি উদ্বুদ্ধ করেছে বা লেখালেখির গুরুত্ব শিখিয়েছে বা লেখালেখির প্রয়োজনীয়তা অনুধাবন করতে সাহায্য করেছে। এবং দারুন নাজাতে কি, এটা যেহেতু ছোটদের প্রতিষ্ঠান, বড়দের প্রতিষ্ঠান, মাঝ বয়সে যারা আছে সবারই প্রতিষ্ঠান, একেবারে ইনফেন্ট লেভেল থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সবগুলা ক্লাসই আছে। এটা আমাদের জন্য, মানে শিক্ষার্থীদের জন্য এটা প্লাস পয়েন্ট আর কি। সবাই সাহচর্য পাচ্ছে, তাই না? ছোট ছেলেরাও বড়দের সাহচর্য পেয়ে যাচ্ছে এবং তাদের মন বড় হচ্ছে, চিন্তার জগৎটা বিস্তৃত হচ্ছে। এটা হচ্ছে দারুন নাজাতে থাকার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমি যখন ছোট্ট ক্লাস 5-এ পড়ি, তখনও আমাদের টিচাররা যেহেতু ভাবেন আমাদেরকে নিয়ে, তো অনেক সিনিয়র টিচাররাও জুনিয়রদের সাথে কানেক্ট হতেন। আমাদের সিনিয়র টিচাররা ভাবেন যে যারা জুনিয়র আছে এরাই তো ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে, বাংলাদেশকে নিয়ে ভাববে, বাংলাদেশের মানুষ নিয়ে চিন্তা করবে, তাই না? তো সেই জায়গা থেকে আমাদের এখানে একজন বড় মুহাদ্দিস ছিলেন, বা বড় একজন আলেমে দিন ছিলেন, কবি আবু জাফর সালিহি। তিনি একই সাথে ধর্ম চর্চা করতেন বা ধর্মীয় ক্লাস নিতেন, আবার সেই সাথে সাহিত্য চর্চাও করতেন। অর্থাৎ ধর্ম চর্চা, সাহিত্য চর্চা, এই দুটোই তিনি একসাথে করতেন এবং সেই সাথে তিনি চিন্তা করতেন কিভাবে ছাত্রদেরকে গড়ে তোলা যায়। সেই সুবাদেই তিনি একবার আমাদের এখানে বার্ষিকী বের হবে, সেই জন্য লেখা আহ্বান করেছিলেন। এবং আমি ছোট হলেও টিচারদের সাথে খুব কানেক্ট থাকার চেষ্টা করতাম এবং ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। তার সাথে দেখা করতে গিয়েছিলাম এবং তিনি খুব সাদরে আমাকে গ্রহণ করেছিলেন। এবং আমি তো অনেক ছোট ছিলাম, আমার এখনো মনে আছে, তিনি আমাকে কোলে নিয়ে লেখালেখিটার গুরুত্ব বুঝিয়েছিলেন যে বাবা তুমি এভাবে করো, লেখালেখি করলে তুমি কখনো মারা যাবা না। সেই ছোট্টবেলাতেই অমরত্বের একটা স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, বা অমর হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা যে লেখালেখি, এটা তিনি আমাকে বোঝাতে পেরেছিলেন বা আমি বুঝতে পেরেছিলাম। তো সেই সময়ে হুজুর আমাকে কোলে নিয়েছিলেন, কোলে নিয়ে আমাকে বলেছিলেন যে তুমি তোমার বাংলা পাঠ্য বই যেটা আছে সেই পাঠ্য বই সমস্ত কবিতা মুখস্থ করে ফেলো। বাংলা পাঠ্য বইয়ে যে শব্দগুলা রয়েছে সেই ছোট্ট বয়সে যেভাবে শেখাতে হয় আর কি, তো সেই শব্দগুলা তিনি আমাকে মুখস্থ করতে বলেছিলেন। এবং মূলত কবি আবু জাফর সালিহির একান্ত আগ্রহ, তার আলাদা আদর স্নেহ, এগুলোর কারণেই মূলত আমার লেখালেখির প্রতি তুমুল একটা আগ্রহ জন্ম নেয়। এবং শিশুবেলায় যদি একটা আগ্রহ আপনার অন্তরে গেঁথে বসে, সেটা কিন্তু সারা জীবন কাজ করে। যেহেতু পঞ্চম শ্রেণীতে আমি বুঝতে পেরেছি যে লেখালেখিটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটার মাধ্যমে অনেক কাজ করা যায়, স্থায়ী কাজ করা যায়, বড় কাজ করা যায়। এটা হয়তো ওই বয়সে ওইভাবে বুঝতাম না, কিন্তু যতটুকু বুঝেছি সেটাই আমাকে এই অঙ্গনে থাকার প্রতি উদ্বুদ্ধ করেছিল। পরবর্তীতে এই সংশ্লিষ্ট যত মানুষই ছিল তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের পিছনে গিয়েছি, বা এখন অব্দি যারা লেখালেখি চর্চা করে তাদেরকে ভালোবাসি, তাদেরকে ফলো করি, তাদেরকে শ্রদ্ধা করি, বা তাদেরকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। সুতরাং ওই ছোট্টবেলায় যে কবি আবু জাফর সালিহি, তার যে একান্ত আদর, এরপরে বহুদিন হয়ে গেছে হুজুরের সাথে দেখা হয়নি, কিন্তু আল্লাহর ইচ্ছা আবার দেখা হচ্ছে। এখন আবার হুজুরের সাহচর্য পাই, হুজুরের স্নেহ পাই, হুজুরের পরামর্শ পাই। আমি ওনাকে আমার সাহিত্য গুরু মনে করি আর কি, যে আমি কিভাবে লেখালেখি করব, কিভাবে কবিতা লিখবো, কিভাবে কি করব, তিনি এখন আমাকে পরামর্শ দেন। এবং আমি বিশ্বাস করতে চাই বা মনে করতে চাই, আমাদের মতো যারা তরুণ আছি, আমাদের সবারই একজন গুরু থাকা দরকার, তাই না? লেখালেখিটাও একটা গুরু শিষ্যের জায়গায় নিয়ে আসা দরকার। হ্যাঁ, লিখবেন তো আপনি, কিন্তু গুরু আপনাকে গাইড করবেন কিভাবে লিখতে হবে না হবে। তো আলহামদুলিল্লাহ, এটাই আমার সেই শৈশবের লেখালেখির স্মৃতি বা স্মৃতিচারণ। জি, অসংখ্য ধন্যবাদ নাইম ভাই। আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি যে দীর্ঘদিন যাবত আপনি বিভিন্ন গুণীজনের সাক্ষাৎকার নিয়ে আসতেছেন বা নিচ্ছেন, এখনো চলতেছে। বিশেষ করে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাক্ষাৎকারও আপনি নিয়েছেন। এছাড়াও অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেকচারার, প্রফেসরদের সাক্ষাৎকার নিয়েছেন। ইভেন দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের সাক্ষাৎকার নিয়েছেন। তো এ পর্যন্ত আপনি কতজন গুণীজনের সাক্ষাৎকার নিয়েছেন? এরকম কি কোনো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আছে কিনা আপনার কাছে?
জি ধন্যবাদ ভাইয়া। আমি এই প্রশ্নটার উত্তর একটু আগে থেকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমি আমি একটা জেনারেল ফ্যামিলি থেকে এসেছি আর কি। আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমার অনেক কিছুই জেনারেলদের অনেক জীবন আচরণের সাথে আমি পরিচিত। এমনকি স্যাটেলাইট চ্যানেল গুলোর কারণে অনেক কিছুই আমরা দেখি দেখি সেখানে বিভিন্ন সেলিব্রিটিরা কথা বলতেছে, বিভিন্ন প্লেয়াররা কথা বলতেছে। আহ, তাদেরকে বারবার বিভিন্ন সাহিত্যিকদেরকে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন টক শোতে, বিভিন্ন ইন্টারভিউ গুলাতে নিয়ে আসা হচ্ছে। হয় কি, তাদেরকে দেখে দেখে বা তাদের সাক্ষাৎকার গুলা থেকে মানুষ, বিশাল ধরনের একটা মানুষ উপকৃত হচ্ছে। আপনি যদি মনে করেন একজন বাংলাদেশের ভালো খেলোয়াড় হতে চান, বাংলাদেশের একজন ভালো ক্রিকেটার হতে চান, তাহলে আপনি সাকিব আল হাসানের অজস্র সাক্ষাৎকার পাবেন। আপনি শিখে নিচ্ছেন যে কিভাবে সাকিব আল হাসান হতে হয়। আপনি যদি একজন ভালো ধরেন অভিনেতা হতে চান, তাহলে ওই অঙ্গনে যারা সেলিব্রিটি আছে তাদের সাক্ষাৎকার, অহরহ সাক্ষাৎকার আছে। বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে তাদের অহরহ সাক্ষাৎকার আছে। আপনি স্বাভাবিকভাবে কিভাবে এফডিসিতে ঢুকতে হয়, কিভাবে অভিনয় করতে হয়, অভিনয়ের শুরুটা কেমন, কিভাবে ক্যামেরার সামনে আসতে হয়, সবকিছু কিন্তু তাদের থেকে শিখে নিচ্ছেন, তাই না? জি। তো আমি মনে করি যে জীবন থেকে জীবন তৈরি করা যেভাবে সহজ, পুঁথিগত বিদ্যা অর্জন করে বা পড়ে সেটা সম্ভব না। সাক্ষাৎকার মানে তো আপনার সাথে ডিরেক্ট কথা বলা, আপনাকে দেখা, তাই না? ক্যামেরায় বন্দী হওয়া বা এই সেটা জন্য আপনাকে আমরা এই মুহূর্তে ডিরেক্ট। স্মুথলি কথা বলতেছি, এটাই তো। জি জি জি। জি এটা জি শ্রোতাদের সাথে আমাদের একটা ডিরেক্ট সংযোগ হয়ে যাচ্ছে। তো জি ওটাই তো, ওইখান থেকে আমার বেসিক্যালি চিন্তা যে বাংলাদেশে আলেম উলামা যারা আছেন, হ্যাঁ, তা সত্যনিষ্ঠ আলেম ওলামা বা বিজ্ঞজন যারা আছেন, যাদেরকে আসলে ফলো করা উচিত। আসলে ক্রিকেটার যারা আছে তাদেরকে কতটুকু ফলো করলে জাতির কতটুকু উপকার, সেটা তো একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, শুধু আলেম উলামাই নন, বরং সাধারণ অঙ্গনেরও যারা জাতির জন্য প্রয়োজনীয় অবদান রাখছেন বা ভালো অবদান রাখছেন, তাদের জীবনগুলোর সাথে আমাদের বেশি প্রয়োজন। তাদের জীবনগুলোর সাথে আমাদের আরো বেশি কানেক্ট হওয়া প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করতে চাই, জ্ঞানীদেরকে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলেই জ্ঞানী পাওয়া যাবে। তো দুর্ভাগ্য হলো সত্য যে একজন গায়ক, একজন গায়িকা, একজন অভিনেতা, অভিনেত্রী, তাদেরকে খুব সমাজে হাইলাইট করা হচ্ছে। কিন্তু যাদের জীবনগুলো আসলে আমাদের জানা দরকার, একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানা দরকার, যাদের শৈশব জানা দরকার, কৈশোর জানা দরকার, যাদের দুঃখগুলা জানা দরকার, যাদের আবেগগুলা জানা দরকার, যাদের স্বপ্নগুলা জানা দরকার, যাদের আকাঙ্ক্ষাগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া দরকার, সেগুলা কিন্তু খুব বেশি হাইলাইট হচ্ছে না, তাই না? আলেমুল আমাদেরও ইদানিং আমি দেখছি অনেক অনেক সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, কিন্তু তাদের জীবনকে জানার চেষ্টা করা হচ্ছে না। তা আমি আবার একটু ভিন্ন টাইপের চিন্তা করি যে তারা কিভাবে চিন্তা করে, তারা কিভাবে ভাবে, তাদের জীবন কিভাবে পার হয়েছে। কারণ আমি মনে করতে চাই যে আপনি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কথা বললেন, আমি বিশ্বাস করতে চাই একজন এনায়েতুল্লাহ আব্বাসী দিলে হবে না বাংলাদেশের। আমাদের আরো বহু এনায়েতুল্লাহ আব্বাসী দরকার, আমাদের বহু জি মিজানুর রহমান আজহারি দরকার। এটা আমি ফিল করি বাংলাদেশকে জি সুন্দর করবার জন্য, তাই না? তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের লাইফস্টাইলটা কেমন, মিজানুর রহমান জি আজহারি হুজুরের লাইফস্টাইলটা কেমন, সেটা যদি আমাদের ছেলেরা জানে, তারাও চিন্তা করবে যে না, আমি যদি এভাবে আমার লাইফটাকে লিড করি, এভাবে আমার লাইফটাকে সাজাই, তাহলে আমার পক্ষে আজহারি হওয়া সম্ভব, আমার পক্ষে এনায়েতুল্লাহ আব্বাসী হওয়া সম্ভব। এই চিন্তার জায়গা থেকে বেসিক্যালি বাংলাদেশের আলেম ওলামাদের সাথে কানেক্ট হওয়ার চিন্তা। তো এই চিন্তাটাকে একটা সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য আমি আবহাওয়াতে সন্ধানে এই অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি, এবং সেখানে আলহামদুলিল্লাহ সেখানে বাংলাদেশের 17 জন জ্ঞানী গুণী বিদগ্ধজনদের সাথে পরিচিত হয়েছে। এই যে আবু জাফর সালিহ হুজুরের কথা বললাম, মূলত তিনিই আমাকে পরামর্শ দিয়েছেন যে নাইম, তুমি যদি শুধু আলেমুলামা কেন্দ্রিক চিন্তা করো, তাহলে জিনিসটা যেভাবে তুমি আরো বড় ধরনের চিন্তা করার সুযোগ থাকে সেটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তখন হুজুর বললেন যে বাংলাদেশের ডানপন্থী, সত্যপন্থী, হকপন্থী, ভালো, সৎ, নীতিবান, দেশপ্রেমিক যে সমস্ত মানুষজন আছে, সেখানে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, বাংলাদেশের ভাষা সৈনিক হইতে পারে, মুক্তিযোদ্ধা হতে পারে। এইভাবে একটা বড় চিন্তা করার একটা মানসিকতা তিনি তৈরি করলেন, এবং সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক বড় বড় আলেম উলামা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, এমনকি বীর প্রতীক একজন আছেন, জি। বাংলাদেশের ভাষা আমি সৈনিক, একটা সেই বাংলা।
আমি আপনাকে এখানে একটু থামিয়ে দিব। আপনি যেভাবে বলতেছিলেন যে বিভিন্ন জনের সাক্ষাৎকার, শুধু আপনি জেনারেলদের মধ্যেই সীমাবদ্ধ না, বরং ভাষা সৈনিক, বীর প্রতীক এবং আরো যাদের কথা বলতেছিলেন, এরকম যদি উল্লেখযোগ্য দুই একজনের নাম বলতেন। হচ্ছে উল্লেখযোগ্য, অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি এখানে একটু বলি যে আমি তাদের সাক্ষাৎকারই নেওয়ার চেষ্টা করি যারা উল্লেখযোগ্য, যারা সবাই উল্লেখযোগ্য। এটা এটা আচ্ছা হচ্ছে মূল কথা। এবং আমি চেষ্টা করি যে খুব বেছে বেছে, যে আপনি খুব হাইলাইটেড পারসন এবং মিডিয়ায় আপনাকে খুব সচরাচর দেখা যায়, এটা হলেই আমি তার কাছে যাই না, বরং আমি চেষ্টা করি আচ্ছা। তার কাছে যেতে যার আত্মপান্ত আমার ভালো লাগে। তাই না, আমি যাদের সাক্ষাৎকার নিয়েছি তাদের মেজরিটি, তাদের চিন্তা দর্শন আমার খুব ভালো লাগে, এবং আমি বিশ্বাস করি যে তাদের মতো মানুষ বাংলাদেশে হওয়া দরকার। সেই চিন্তার জায়গা এই থেকে আমি সাক্ষাৎকার মধ্যে নিয়ে দিয়ে যেতে কখনো কোনো প্রকার বেগ বা বাধা পেতে হয়েছে কিনা, বা কখনো ইন্সপায়ারের পরিবর্তে নিরুৎসাহিত হয়েছেন কিনা, উৎসাহের পরিবর্তে, এই বিষয়টা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, কাজটা যেহেতু ভালো, আর আমি আসলে গড়পড়তা সবার সাথেই আমি উম, মানে মেশার সুযোগ হয় না, বরং যাদের থেকে আমি উপকৃত হব, যাদের চিন্তা আমাকে তৈরি করবে, বেসিক্যালি তাদের পিছনে ঘুরতেই ছুটতেই আমার ভালো লাগে। তো সিনিয়রদের সাথে চলি তো, আর আলহামদুলিল্লাহ সিনিয়রদের মনও আল্লাহ তাআলা তাদেরকে বড় বানায় যাদের মনটা বড় থাকে। তো আমি বড়দের সাথেই চলেছি, তাদের পরামর্শই নেয়ার চেষ্টা করেছি, এবং তারা আমাকে যথেষ্ট উৎসাহিত করেছে। প্রথমে একটু ভুল আচ্ছা। বোঝাবুঝি ছিল, যে অনেকে বলে যে উনি তো আমার না, তিনি তো আমার না, এই ধরনের চিন্তাও বলেন। হুম। যখন আমি তাদেরকে বুঝাইছি যে না, আমি তো হুজুর বা আমি তো স্পেসিফিক কাউকে নিয়ে কাজ করছি না, বরং আমি সবাইকে নিয়ে কাজ করছি, উনি আমার, তিনি আমার। বেসিক্যালি প্রিন্সিপাল হুজুর এই উদারতা পোষণ করেন, হুজুরের থেকে ইন্সপায়ার্ড হয়েছে। হুজুর এক জি। সময় এটাও বলেছিলেন যে নাইম, আমি যদি তোমাকে বাদ দিয়ে দিই তোমার একটু ভুলের কারণে, তাহলে তুমি আমার হলা না। তো ভুল করে না কে? সবাই তো টুকটাক ভুল হুম। করে, বা সবার মধ্যেই ভুল আছে। তো সেইভাবে যদি আমি সবাইকে ছাড়তে থাকি, তাহলে তো একসময় আমি নিঃস্ব হয়ে যাব, নিঃসঙ্গ হয়ে যাব। বরং সবাই আমার, আমি আমার ভুল থাকা সত্ত্বেও যেমন আমি আমার, সেভাবে অন্য অনেকের ভুল থাকলেও সেও আমার। তো এই চিন্তা থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি, বা এইভাবে কবি মুহিব খানও একবার আমাকে এই কথাটা বলেছিলেন যে নাইম, তুমি সবার হও, তুমি বাংলাদেশে সব মাসলাকের হও, সব হকপন্থী মানুষের হও। এমনকি আমি তো মনে করি আমরা যারা কাজ করতে চাই, আমাদের যারা সত্যনিষ্ঠ না, মিথ্যাশ্রিত জীবন যাপন করে, তাদের কাছেও আমাদের যাওয়া দরকার, আমাদের সঠিকটা নিয়ে যাওয়া দরকার, তাদের সাথে কানেক্ট হওয়া দরকার, তাদের চিন্তাগুলোর সাথে পরিচিত হওয়া দরকার। পরিচিত হয়ে তারা যেভাবে লাইফ লিড করতে চায় সেটা জেনে তাদের আলোকে খুব গঠনমূলক ভাবে, বস্তুনিষ্ঠ ভাবে তাদের কাছে আমাদের কথাগুলো, আমাদের চিন্তাগুলো ছড়ায় দেওয়া দরকার, আমাদের সবার কাছেই যাওয়া দরকার। আল্লাহর বান্দা তো সবাই। এমনকি আমি মনে করি আমাদের ধর্মের যারা নয়, হ্যাঁ, যারা নাস্তিক ভাইয়ারা আছেন, যারা যারা আহ আহ অন্য ধর্মাবলম্বী আছেন, তাদের কাছেও আমাদের যাওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার কাছেই গিয়েছেন। প্রথমে তো সবাই মুসলিম ছিলেন না, তাই না? প্রথমে সবাই মুসলিম ছিলেন না, কিন্তু পরবর্তীতে মুসলিম হয়েছেন অনেকেই। সুতরাং আমাদের তো আগে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াত পৌঁছে দিয়েছেন। তো সেই জায়গা থেকে একটু বড় চিন্তা বা একটু প্রশস্ত চিন্তা করার চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ সব ঘটনা মানুষের কাছেই যাওয়ার চেষ্টা করি, বা এই চিন্তাটা এখনো অনেকের কাছে যাওয়ার প্ল্যান, আমাদের পরিকল্পনা চলছে। বিশেষ করে বাংলাদেশের কোনো অর্থনীতিবিদের কাছে যাওয়া, বাংলাদেশের কোনো ডাক্তারের কাছে যাওয়া, এভাবে বিভিন্ন যেই অঙ্গনগুলো আছে সবার কাছে। আমি বিশ্বাস করি, এখানে একটু বলি যে আমি বিশ্বাস করি বাংলাদেশে তো আমরা সবাই একতার কথা বলি, বাংলাদেশে আমরা সবাই ঐক্যের কথা বলি, কিন্তু কিভাবে ঐক্যটা সৃষ্টি হবে সেটার অন্তর্নিহিত যে পেছনের নেপথ্য যে চিন্তাটি রয়েছে, সেই চিন্তাটি আমরা অনেকেই করি না। আমি বিশ্বাস করতে চাই, আমি যখন আবু তালহা ভাই সম্পর্কে জানবো, তখনই তার প্রতি আমার একটা শ্রদ্ধা কাজ করবে। আমি যখন জানবো না কিছুই, তখন তার একটা ভালো দেখে হয়তো আমি উচ্ছ্বসিত হয়ে যাব, আমার একটা খারাপ দেখে তার প্রতি আমি চরমভাবে ক্ষুব্ধতা প্রকাশ করব। কিন্তু আমি যখন তার আদ্যপান্ত জানবো, তখন সে যদি একটা ভালো করে, তখন আমি একটা গঠনমূলক চিন্তা করতে পারবো। আর যদি সে তার থেকে একটা ভুল প্রকাশিত হয়ে যায়, তখনও কিন্তু আমি একটা গঠনমূলক চিন্তা করতে পারবো। এই জন্য আমি চিন্তা করি যে আমার সাক্ষাৎকার অনুষ্ঠানে শর্ষিনা সম্পর্কে মানুষ জানবে, চরমোনাই সম্পর্কে মানুষ জানবে, ফুলতলি সম্পর্কে জানবে, কবি অঙ্গন সম্পর্কে জানবে, আমাদের জৈনপুর সম্পর্কে জানবে, আমাদের মিজানুর রহমান আজহারি সম্পর্কে জানবে, দারুন নাজার সম্পর্কে জানবে। এটা হচ্ছে আমার কাজ, যে আমি সবার সঠিক চিন্তাগুলো, আর আমি প্রশ্নগুলো খুব চেষ্টা করি যে বিতর্কের ঊর্ধ্বে থেকে প্রশ্নগুলো তৈরি করা।
সবার জি, চিন্তাগুলা আপনি যে সবার। কথা বলতেছিলেন, মিজানুর রহমান আজহারীর কথা একটু আগেও বলতেছিলেন, বারংবারই এক প্রকার বলতেছিলেন। তো আমি আপনার কাছে এই পর্বে এই বিষয়ে একটু জানতে চাবো, সেটা হচ্ছে ব্যক্তি মিজানুর রহমান আজহারী সম্পর্কে আপনার যোগাযোগ রয়েছে তার সাথে, আমি যতটুকু জানি। তো ক্যামেরার সামনে মিজানুর রহমান আজহারী একরকম, বা মিডিয়ার সামনে একরকম, বা ওয়াজের মাঠে বা একজন আলোচক হিসেবে একরকম। তো ব্যক্তি মিজানুর রহমান আজহারী সম্পর্কে আপনার যতটুকু যোগাযোগ আছে সেখান থেকে যদি আমাদেরকে কিছু অবগত করতেন। জি আলহামদুলিল্লাহ, এটা আমার সৌভাগ্য যে মিজানুর রহমান আজহারি, তার সাথে আমি কথা বলার সুযোগ পাই এবং তিনি আমাকে চেনেন বা ভালো জানেন বা স্নেহ করেন, এটা আমার জন্য এবং সৌভাগ্য। আপনাকে আল্লাহ যথেষ্ট তাআলা। সময়ও তিনি দেন, আমি যতটুকু হ্যাঁ, জানি। হ্যাঁ, জি, এটা আমার জন্য সৌভাগ্য। আসলে ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, আমার কাছে মনে হয় কি, আহ, 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 আলোচনার মঞ্চে, ক্যামেরার সামনে বা মানুষের সাথে, টিচারদের সাথে আমি যতটুকু জেনেছি, তার সাথে কথাবার্তা হুম। বলে যতটুকু বুঝেছি, আমার কাছে মনে হয় নিখাদ মানুষ, একজন নিখাদ মানুষ। আমরা তো এখন আমাদের মানুষের মধ্যে তো পেঁচে ভরা মানুষ, তাই না? জি, মানে জি, জি। অনেকগুলা পেজ থাকে এক একটা মানুষের মধ্যে। কিন্তু আমি ব্যক্তি মিজানুর রহমান আজহারি না, শুধু মিজানুর রহমান আজহারি সব জায়গাতে, তিনি আলোচনার মঞ্চে যেমন পেচ মুক্ত একজন নিখাত মানুষ, তিনি জি। আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রেও ওই রকম নিখাত। ওনার মধ্যে কোনো ধরনের, এটাকে কি বলে, কপটতা নেই। উনি কখনো কপটতার আশ্রয় গ্রহণ করেন না, বরং উনি নিখাত। উনি ভেতরে যা, তিনি বাইরে সেটা, অকৃত্রিম হৃদয়ের একজন মানুষ। এবং এবং আমি আমার মনে মনে করি, হয় এই দৃষ্টিভঙ্গি থেকেই মানে তাকে নিয়ে আপনার লেখা একটা কবিতাও আছে, সেই কবিতা লিখেছিলেন একটা, মানে সেটা কোন পারপাস থেকে লিখেছিলেন? আসলে 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 ভাইয়া, কবিতা এমন একটা জিনিস, আপনার ভিতরে যদি একটা ঝড় তৈরি না হয়, তাহলে কবিতা আপনি লিখতে পারবেন না। তো আমি মিজানুর রহমান আজহারিকে নিয়ে, আসলে আজকে তো কত মানুষকে নিয়ে কবিতা লেখা হয়, তাই না? যাদেরকে নিয়ে কবিতা লেখার প্রয়োজন হয়, তাদেরকে নিয়েও মানুষ কবিতা লেখে, জি। তাই না? কিন্তু যাদেরকে নিয়ে কবিতা লেখা দরকার, তাদেরকে আজকে নিয়ে কবিতা লেখা হচ্ছে না। সেই জায়গা থেকে আমার ভিতরে একটা চিন্তা ছিল যে মিজানুর রহমান আজহারিকে আমি অনেক পছন্দ করি, বা তার পার্সোনালিটি, তার চিন্তা আমার ভালো লাগে, বা বাংলাদেশে আরো অন্তত 64-65টা জেলায়, বাংলাদেশে অন্তত 64টা মিজানুর রহমান আজহারি হওয়া উচিত, এই চিন্তাগুলো আমি আমার মতো করে চিন্তা করি। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করি কিভাবে তাকে মানুষের কাছে, আহ আহ এমনি তিনি আকর্ষণীয়, কিন্তু সেটা যখন থার্ড পার্সন থেকে বর্ণনাটা আসে, সেটা তো আরো বেশি মানুষের কাছে পৌঁছে। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম, না, তাকে কবিতায় নিয়ে আসা দরকার, কিন্তু কবিতা হচ্ছিল না আর কি। আসলে কবিতার জন্য যেভাবে একটা আবেগের দরকার, একটা সময়ের দরকার, আমি অপেক্ষা করতেছিলাম যে ভাইকে নিয়ে আমি একটা কবিতা লিখবো, অনেক চেষ্টা করতেছিলাম, হচ্ছিল না, কোনো হচ্ছিল না। তারপরে এক সময় আমার এই অপারগতার জায়গায়, যে আমি কবিতাটা লিখতে পারতেছি না, সেটাই আমি চিন্তা করলাম যে দেখি আমি এটা কোনো একটা কিছু করতে পারি কিনা। সেই জায়গা থেকে আমি তার পার্সোনালিটি, এবং আমি চেষ্টা করেছি ওই কবিতাটার মধ্যে তার পার্সোনালিটির বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি, বা তাকে আমি যেভাবে উপলব্ধি করি, একেবারে আমিও চেষ্টা করি, যেহেতু আমার লাইফে বেশি বেশি যাদের সাথে আমি যাদের সান্নিধ্য নেওয়ার চেষ্টা করছি, দারুনা যাতে প্রিন্সিপাল হুজুর, মিজানুর রহমান আজহারি, আমি বা যাদেরকে আমি পছন্দ করি, আমি আসলে নিখাত মানুষ পছন্দ করি, অকৃত্রিম মানুষ পছন্দ করি। তো সেই জায়গা আচ্ছা। থেকে মিজানুর রহমান আজহারিকে আমার কাছে মনে হচ্ছে অকৃত্রিম মানুষ, মানে একেবারে ন্যাচারাল একটা মানুষ, নন আর্টিফিশিয়াল যাকে বলা হয়। মিজানুর রহমান আজহারি সেই রকম একটা মানুষ। তিনি ভিতরে, তিনি তার বক্তব্যগুলোর অনুরূপ। আমরা যারা আছি, আমাদের মতো মানুষ, আমরা হয়তো বক্তব্যে অনেক সাজিয়ে গুছিয়ে অনেক কথা বলি, যেটা সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই। কিন্তু মিজানুর নাই, রহমান আজহারি, বা আমরা মুখে তিনি যেটা বলি কাজে সেটা বাস্তবায়ন করি না অনেক সময়, বা পরিস্থিতির কারণে করতে পারি না। হ্যাঁ, জি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি এইটা, আমি দর্শক শ্রোতাদেরকে, সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আশ্বস্ত করতে চাই যে মিজানুর রহমান আজহারি যেভাবে কথা বলেন, মিজানুর রহমান আজহারি ঠিক সেভাবে তার লাইফকে লিড করেন। তিনি তার আমাদের সাথে বক্তব্যের একটু মধ্যে, বলে রাখি, এই মুহূর্তে শ্রোতা হিসেবে একজন রয়েছেন, তিনিও কিন্তু মিজানুর রহমান আজহারি। সরি, উনি হচ্ছে মুফতি মিজানুর রহমান। হ্যাঁ, উনি আমাদের এই সাক্ষাৎকারটা পুরো দেখতেছে এখনো পর্যন্ত, এবং মাঝে মধ্যে আরডি টিভিতে উনি সময় দেয় ওনার ব্যস্ততার মধ্যে থেকে। তো তাকেও আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি, এবং জ্ঞানের প্রসারতা উদারতার দিক থেকে আল্লাহ যেন আমাদের এই দুই
হুজুর বলি বা ভাই বলি, আল্লাহ তাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহ সুপ্রিয় দর্শক আল্লাহ। এবং শ্রোতা, কাছে কিংবা দূরে, বিশ্ব জুড়ে যে যেখানে বসে আজকের এই সাক্ষাৎকার মূলক অনুষ্ঠান লেখালেখির সাত কাহন দেখতেছেন, সকলকে জানাচ্ছি আরডি টিভি তথা রেনেসাঁস ডাক টেলিভিশন কর্তৃক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখতেছেন তরুণ উদীয়মান লেখক, কবি ও সাহিত্যিক জান্নাতুন নাইমের সাক্ষাৎকার বা তার জীবনী বিষয়ক প্রশ্ন এবং আলোচনা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা আলোচনাটি শেয়ার করে দিবেন এবং এই বিষয়গুলো মানুষকে যাতে জানতে পারে সেই বিষয়ে মানুষকে সহযোগিতা করবেন। নাইম ভাই, এবার আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে অবগত হব সেটি হচ্ছে যে আমি মাঝে মধ্যে দেখি আপনি যে প্রেম ভালোবাসা বিষয় মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন। হ্যাঁ, আমরাও কিন্তু আমাদের মা বাবার প্রেম ভালোবাসার মধ্য থেকেই কিন্তু পৃথিবীতে এসেছি বা বড় হয়েছি বা এখনো সেভাবেই কিন্তু আছি। কিন্তু এই স্ট্যাটাস গুলো আপনি যখন দেন তখন আমি দেখি অনেকে নেগেটিভ কমেন্টস করে, হ্যাঁ, মন্তব্যগুলো অনেকটা নেগেটিভ হয়ে যায়, কেমন যেন আমাদের সোসাইটিতে এরকম একটা কনসেপ্ট বিল্ড আপ হয়েছে। এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন। এবং এখানে আমি আরেকটা বিষয় একটু অবগত রাখি, আপনি যখন এই জাতীয় স্ট্যাটাস গুলো দেন আমি কিন্তু আপনার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আমি নিজেও একটু এই জাতীয় কিছু লেখার চেষ্টা করি বা যে লেখাগুলো খাতায় আছে এগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার চেষ্টা করি। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। মানুষ আসলে ভাইয়া, মানুষ যেরকম সেরকম মন্তব্য করে, এটা হচ্ছে বাস্তবতা। কারণ আমরা তো ওই যে আপনি যেটা বললেন, কমেন্ট তো খুব সহজে করা যায়, তাই না? এই জন্য আমরা এটা খুব সহজে দেখাও যায়। তো আমরা এতদিন কাজ করে, মিডিয়ায় কাজ করে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে মানুষ মন্তব্যের মাধ্যমে তার নিজেকেই জানান দেয়। আর আমরাও যারা একটু লেখালেখি করি, আমরাও আমাদেরকে জানান দিচ্ছি, আমাদের চিন্তাকে মানুষের সাথে শেয়ার করছি। তো আমি যেটা বিশ্বাস করি, এই ভালোবাসার শক্তিতেই পৃথিবীটা এখনো টিকে আছে। এখনো যে পৃথিবীটা, আমরা অনেক সমস্যার কথা বলি কিন্তু আমি খুব আশাবাদী একজন মানুষ। হ্যাঁ, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষের মধ্যে কয়টা অঘটন আমরা দেখি? পত্রিকার কভারেজ হয়, খারাপ খবর না দিলে ওই খবরটা মানুষ দেখতে চায় না। বড় খারাপ নিউজ গুলাই বেশি মানুষ পড়তে চায় বা ওইগুলোর প্রতি মানুষের কৌতূহল থাকে, এই জন্যই ওটা হয়। কিন্তু আমরা যদি চিন্তা করি কয়টা অঘটন ঘটে, আমরা যদি ডিভোর্সের কথা চিন্তা করি, বাংলাদেশে কয়টা ডিভোর্স হয়, অথচ কতগুলা বিয়ে হয়, এটা চিন্তা করেন। তার মানে ভালো জিনিসটাই বেশি হচ্ছে। তো এই যে ভালো জিনিসটা বেশি হচ্ছে, ভালো কিছু এখনো আছে, পৃথিবীটা এখনো টিকে আছে, এখনো এই যে আপনি আমাকে ভালোবাসেন, এই যে আপনি আমাকে নিয়ে চিন্তা করছেন, আমি আপনাকে নিয়ে চিন্তা করছি, আমি মনে করি দিস ইজ লাভ। এটা ভালোবাসার কারণ। আমি মনে করি যে এই যে আপনি আগেই বললেন যে মা বাবার ভালোবাসার কারণেই তো আমাদের পৃথিবীতে আসার, চমৎকার একটা কথা বলেছেন। এই বিশ্বাস আমিও লালন করি বা ধারণ করি। তো আমি মনে করি কি, আমি সব জায়গাতে ভালোবাসাকে আমি দেখতে পাই। এবং আমি মনে করি পৃথিবী সেই দিন ধ্বংস হয়ে যাবে যেদিন পৃথিবীতে ভালোবাসা থাকবে না। যেদিন মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা থাকবে না, সেই দিন পৃথিবী থাকবে না। এটা হচ্ছে, আমরা তো চিন্তা করি যে পৃথিবীকে টিকে থাকার জন্য আমাদের প্রচুর গাছপালা লাগানো লাগবে, গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে আমরা চিন্তা করি, তাই না? আমরা এভাবে চিন্তা করি যে প্রচুর গাছপালা, জীববৈচিত্র্য এগুলা রক্ষা করতে হবে, তাহলে পৃথিবী টিকে থাকবে। কিন্তু আমি চিন্তা করি গাছপালা থেকেও লাভ নাই, পরিবেশ ঠিক রাখলেও, মানে প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখলেও লাভ নাই যদি আপনার মানসিক চিন্তাধারা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি চিন্তা করি যে ভালোবাসা, এবং ভালোবাসা তো আসলে ভালো জিনিস, তাই না? আপনি যদি আরবি ভাষায় যান, হুব্বুন শব্দটা বহু জায়গায় এসছে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে ভালোবাসার কথা আছে। এখন বাংলা ভাষায় ভালোবাসা বা ইংরেজি ভাষায় লাভ শব্দটা আসলে এটা অপব্যবহার হচ্ছে, তাই না? যারা ব্যবহার করছে এবং এটাকে কলুষিত করছে, তাদের উচিত নয় এই ভালোবাসা শব্দটা ব্যবহার করা। ভালোবাসা একটা পবিত্র শব্দ, ভালোবাসা একটা মার্জিত শব্দ। এবং ভালোবাসা, বাংলা ভাষার যতগুলো সুন্দর শব্দ আছে বা পৃথিবীর যতগুলো সুন্দর আবেগ আছে, সেটার মধ্যে ভালোবাসা হচ্ছে শ্রেষ্ঠতর আবেগ, শ্রেষ্ঠতর অনুভূতি। এটা হচ্ছে আমার ভেতরের চিন্তা। আবেগের তো অনেক রং আছে। একটু বলে রাখি, সেটা আপনি যেভাবে ভালোবাসা শব্দের মানে ক্রিটিক্যাল অ্যানালিসিস করতেছিলেন সেখান থেকে একটু বলি। সেটা হচ্ছে প্রেম বনাম ভালোবাসা, অর্থাৎ
প্রেম ভালোবাসা দুটো কিন্তু এক জিনিস নয়। ভালোবাসা শব্দটা হচ্ছে ব্যাপক, এটা হচ্ছে একদম আম একটা শব্দ, সকলের ক্ষেত্রে হতে পারে। আমি আপনাকে ভালোবাসতে পারি, আমি আমার টিচারকে ভালোবাসতে পারি, আমার মা বাবাকে ভালোবাসতে পারি, আমি আমার ম্যামকে ভালোবাসতে পারি, তাই না? প্রাইমারি স্কুলে আপনিও পড়াশোনা করেছেন, আমরাও পড়াশোনা করেছি, বা আমিও পড়াশোনা করেছি। কিন্তু প্রেম শব্দটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আমি কিন্তু বলতে পারি না যে আমি আমার বোনকে খুব প্রেম করি বা আমি আমার মাকে খুব প্রেম করি। এটা কিন্তু প্রেম শব্দটা সেক্ষেত্রে যায় না। হ্যাঁ, তো আল্লাহ রসুলের সাথে কিন্তু ভালোবাসা হয়, আল্লাহর সাথে ভালোবাসা হয়। প্রেম শব্দটা বা ইশক শব্দটা যেমন সব ক্ষেত্রে প্রযোজ্য না, তেমনি ভালোবাসা শব্দটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, এবং এটা অনেক ব্যাপক অর্থ প্রকাশ করে। আপনি মনে হয় আমার সাথে একমত হবেন। জি, অবশ্যই অবশ্যই। না, শব্দের ভিন্নতা তো এটাই, শব্দের ভিন্নতা হ্যাঁ তো হ্যাঁ এই জন্যই যে এটা ব্যবহারের মধ্যেও ভিন্নতা থাকবে অনেক জি ক্ষেত্রে, জি জি তাই না? জি জি। আমরা তো সব জায়গায় ভালোবাসা ইউজ করতে পারি না, আবার ক্ষেত্র বিশেষে অনেক কিছুই হয়। যাকে আপনি ভালোবাসবেন তার সাথে আপনার প্রেমও হতে পারে, সেটাও হ্যাঁ হতে ক্ষেত্র পারে, বিশেষ, সব জায়গায় এটা না, ক্ষেত্র তাই বিশেষ। না? জি জি জি। জি জি। হ্যাঁ হ্যাঁ। আপনি আপনার স্ত্রীর সাথে এখানে আপনার প্রেমও হতে পারে, আবার ভালোবাসতে পারেন তাকে, হ্যাঁ, এটাও হতে পারে। দুইটাই হতে পারে। জি জি। জি। হ্যাঁ। আচ্ছা, তো এবারে আমি এটাই যে ভাইয়া, প্রশ্নটা আপনাকে করবো যে আমি আপনার আমি আমি একটু লেখালেখির শেষ, বিষয়ে। আমি একটু আচ্ছা এই আচ্ছা প্রশ্নটা শেষ করছি। আমি আচ্ছা, বিশ্বাস বলো, ঠিক করতে আছে। চাই পৃথিবীর এই টিকে থাকা, পৃথিবীর এই এখন অব্দি অনেক ভালো আছে পৃথিবী, এইটার নেপথ্যে যে কাজটা, যেই বিষয়টা কাজ করে, সেটা হচ্ছে ভালোবাসা। এবং সেই জায়গা থেকে, সেই চিন্তা থেকেই একটা শুদ্ধ ভালোবাসার চর্চা করতে চাই আমি। আপনি একটা কাজ করলে আপনি নিজে যে শতভাগ শুদ্ধ হবেন এমনটা তো না। এখন আপনি শুদ্ধ নয় বলে, বা সমাজ শুদ্ধ নয় বলে, বা যে অঙ্গনে কাজ করছেন সেইটা শুদ্ধ নয় বলে কি আপনি শুদ্ধের চর্চা করবেন না, বন্ধ করে দিবেন? তাহলে পৃথিবী তো আরো নষ্টের দিকে চলে যাবে। আপনি অবশ্যই। আজকে ভালোবাসার কথা বলছেন, আমি আজকে ভালোবাসার কথা বলছি, সঠিক ভালোবাসার কথাগুলো বলছি, তাহলেও তো কিছুটা হলে ভালোবাসা থাকবে। যদি আমরা সঠিক ভালোবাসার চর্চা না করি, তাহলে কিছুদিন পরে পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমি মনে করি আলোর বন্যায় ভেসে যাবে অন্যায়। মানে আপনি যদি ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চান, অন্যায়কে দূরীভূত করতে চান, তাহলে আপনার ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি এই যে মানুষের ভিতরে যে একটা ভালোবাসার অপব্যবহার, সেটা যদি রোধ করতে চান, তাহলে আপনাকে ভালোবাসার সঠিক ব্যবহার করতে হবে। সেই জায়গা থেকে আমি ভালোবাসা নিয়ে কাজ করি। কমেন্টে যে যার মতো কমেন্ট করে, আমি সেগুলা দেখি, চিন্তা করি, সেই চিন্তার আলোকে আবার আমি লিখি। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আচ্ছা, জি, ধন্যবাদ। নাইম ভাই, এবার যে প্রশ্নটা আমি আপনাকে করবো সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখতে পাই যে ধর্মের দোহাই দিয়ে, হ্যাঁ, ধর্মের বরাত দিয়ে অনেক সময় আমাদের লেখালেখির হাতকে সীমাবদ্ধ করে দেওয়া হয়, এই উন্মুক্ত চিন্তাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়, নির্দিষ্ট একটা সার্কেল তৈরি করে দেওয়া হয় যে এই সার্কেলের বাহিরে তুমি যেতে পারবা না, বা এই সার্কেলের বাহিরে তুমি চিন্তা করতে পারবা না। এক কথায় চিন্তার জগৎকে সীমাবদ্ধ করে দেয়, লেখার হাতকে, ব্রডনেসকে সীমাবদ্ধ করে দেয়। এই বিষয়টা আপনি কিরকম দিবেন দেখবেন যারা মানে ধর্মর দোহাই দিয়ে আপনার এই লেখালেখি সীমাবদ্ধ করে দেয়? আসলে আসলে ভাইয়া, আমি এক্ষেত্রে যেটা মনে করি সেটা হচ্ছে যে, যারা ধর্ম বিষয়ে সঠিক জ্ঞান রাখে না বা পুরোপুরি জ্ঞান রাখে না, তারা এই কাজটা করে। এটা হচ্ছে আমার চিন্তা। ধর্ম তো আসলে আমাদের ধর্মের, ধর্ম বলতে তো আমরা এখানে আমাদের দিন, আমাদের ইসলামকে আমরা বুঝতে পারি বা বুঝতে চাই। তো সেক্ষেত্রে মনে করি যে ধর্মই সবচেয়ে বেশি লেখালেখি, সাহিত্য, পড়াশোনা এগুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, ধর্মই। এখন লেখালেখি বলতেই যদি আপনি বুঝেন যে একটা ছেলে আর একটা মেয়ের প্রেম কাহিনী লেখা, এটা তো বিষয় না, এটাই তো লেখালেখি না। লেখালেখি তো এটা একটা সামগ্রিক বিষয়, সব জায়গাতেই এই বিষয়টা থাকবে। ধর্মই প্রথম বলেছে ইকরা। ইকরা মানে কি? তা আপনি কি পড়বেন? লেখালেখি না হলে আপনি পড়বেনটা কি? হুম, তাই, সেটাই। তাই না? তো আপনাকে তো সেটাই পড়তে হবে, যেটা আপনি পড়বেন সেটাই তো আপনাকে তো আগে লিখতে হবে। সেটা লিখিত রূপ না থাকলে আপনি পড়বেন কি? আপনি তো ডিরেক্ট পড়তে পারতেছেন, আপনি কোনো কিছু মানে লিখিত রূপ ছাড়া কি আপনি ওটা পড়তে পারবেন? তাহলে এটা দ্বারা কি বোঝা গেল? ইসলামের প্রথম নির্দেশনা হচ্ছে পড়াশোনা করো। তো পড়াশোনা মানুষ কিভাবে পড়বে? ওইটা যদি লেখালেখির অবস্থায় না থাকে, তাহলে তো আর সেটা পড়াশোনা করা যাচ্ছে না। এটাই তো বোঝা যায় ইসলামই সর্বপ্রথম লেখালেখির ব্যাপারে উদ্বুদ্ধ করছে। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। এরকম বহু উদাহরণ আছে যে ধর্ম আমাদেরকে ইন্সপায়ার করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, 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 মসজিদে নববীতে কবিতা চর্চার জন্য আলাদা জায়গা করে দিয়েছেন। যারা কবিতা জি, এবং লিখতেন তাদেরকে মসজিদের আল্লাহ। মেম্বারের পাশে কবি আহ, জায়েদ বিন সাবিতের জন্য একটা স্থানই ছিল কবিতা তো চর্চার জন্য। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জায়েদ বিন সাবিত বা তাদের ক্ষেত্রে না, বরং আরো অনেকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। হাদিসগুলো সংরক্ষণ করার কথা বলেছেন, হাদিসগুলো প্রচার প্রচারণার কথা বলেছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হাদিসগুলো সংরক্ষণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু উপদেশ দিয়েছেন, কাহিনী বলেন না?
তো কাহিনী কি? আমাদের লেখালেখির একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ অংশ কাহিনী না? ইতিহাসকে আমরা লেখালেখিতে নিয়ে আসতেছি না? অনেক ঐতিহাসিক লেখা আছে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস বলেছেন না? সাহাবীরা ইতিহাসকে লিখেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আহ, রোমাঞ্চকর কাহিনীর বর্ণনা দিয়েছেন না? জান্নাতের বর্ণনা দিয়েছেন না? সেটা জান্নাত মানেই তো রোমাঞ্চকর একটা ব্যাপার, জান্নাত মানেই তো আপনার একটা মানে এটাকে কি বলা যায়, রোমান্টিক একটা ব্যাপার মনে হয় আমার কাছে, তাই না? সেই জান্নাতের বর্ণনা কি আল্লাহ রাসূল দিয়েছেন না? লেখালেখির জি, অঙ্গনে ধন্যবাদ। ট্রাজেডি থাকে, কষ্ট থাকে, তাহলে জাহান্নাম আমার আছে কাছে না? যেটা মনে হচ্ছে, যারা আমাদের এখানে হাতকে মানে সীমাবদ্ধ করে দেয়, তাদের মনে হয় তাদের নিজেদের চিন্তা সীমাবদ্ধ থাকার কারণে আমাদেরকে সীমাবদ্ধ করে দিতে চাচ্ছে। জি, জি নাইম যথার্থ ভাই, আমাদের যথার্থ আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, তো আপনারও সময়ের স্বল্পতার কারণে সামনের প্রশ্নগুলো আমরা আশা করব খুব জি, সংক্ষেপে দেওয়ার জি। চেষ্টা করবেন, যেহেতু আপনি অনেক ব্যস্ত মানুষ। এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মানুষ আগের চেয়ে অনেক বই পড়া কমিয়ে দিয়েছে। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন বা ইন্টারনেটের কল্যাণে আমরা প্রচুর পরিমাণে লেখা প্রতিদিন পড়ি আমরা, কিন্তু সেটা বিষয় ভিত্তিক না, নানান ধরনের ভ্যারাইটিস লেখাগুলো আমরা পড়ি, শুধু স্ক্রল করে যাচ্ছি, একের পর এক আসে আর স্ক্রল করে যাচ্ছি, বিষয় ভিত্তিক পড়া অনেকটা বাদ দিয়েছে, এবং হার্ড কপির যে বইটা, হ্যাঁ, সেইটা আমরা পড়তেছি না। তো এটাকে পেশা হিসেবে নেওয়া কিংবা লেখালেখির এই ভবিষ্যৎটা কিরকম, যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং আমি মনে করি যে লেখালেখির ভবিষ্যৎটা ভালো। আমি আশাবাদী মানুষ, এবং শুধু আশাবাদিতার কারণেই বলি নাই, বরং এখনো এখনো লেখালেখিটাই আপনার টিকে থাকার, মানুষের কাছে সুন্দরভাবে আপনার মতামতকে উপস্থাপনের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে লেখালেখি। আমি দেখেন, আমি আপনার সাথে কথা বলছি, আমি যেভাবে উজাড় করে দিয়ে কথা বলা দরকার সেটা কিন্তু আমি বলার সুযোগ পাচ্ছি না, আমার কথা হচ্ছে এবড়ো তেবড়ো হয়ে যাচ্ছে, অথবা আমি যেভাবে বলা দরকার সেটা হচ্ছে না। কিন্তু লেখালেখি মানে কি, আপনি একবার লিখলেন, সেখানে আপনি 14 বার কাটাছেঁড়া করতে পারেন, সেখানে আপনি আপনার সর্বোচ্চ সুন্দর পন্থায় উপস্থাপনের আগ পর্যন্ত আপনি সেখানে কাটাকুটি করতে পারেন, তাই না? এবং এখনো বহু মানুষ পড়াশোনা করছে, এখন মানুষ পড়ছে না। মিডিয়ার কথা বললেন যে স্ক্রলিং হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু সেই সাথে এই কথাটাও ঠিক যে ভালো লেখা হচ্ছে না। আপনি যদি ভালো লিখতে পারেন তাহলে মানুষ নেবে। এখনো কিছু মানুষ আছে যারা পড়তে চায়, তবে সেই পড়াটা আহ পড়ার মতো লেখা আমরা তৈরি করতে পারছি না, কিন্তু সেইটাও কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, যুগের আলোকে অবশ্যই এখন নজরুল সাহিত্য বলি বা আরো যে সাহিত্যগুলো আছে, স্বাভাবিকভাবেই তারা তাদের মতো করে চিন্তা করেছেন, তাদের অনেক চিন্তা, তাদের অনেক শব্দ তো আমরা এই সময়ের মানুষ নিতে পারবে না। তো সুতরাং এই সময় আপনাকে এই সময়ের ল্যাঙ্গুয়েজ, এই সময়ের ভাষাতে উপস্থাপন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেটা পারছি কিনা। আপনি দেখেন বইমেলা চিন্তা করেন, বিশেষ করে আমাদের এই দিনী অঙ্গনে যারা আছে, জয় জয়কার অবস্থা আছে, বইমেলা হলেই দেখা যায় ইসলামিক বইগুলা খুব বেস্ট সেলার হয়ে যাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে। সুতরাং লেখালেখি, হ্যাঁ, তারপরে কঠিনতা তো আছেই, এই কঠিনতা যুগে যুগে ছিল, লেখকরা তো তৈরি হন জীবনের আগুনে পুড়ে পুড়ে। সুতরাং এই কঠিনতা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যারা এই কঠিনতাকে সাদরে বা হাসি মুখে গ্রহণ করে এই অঙ্গনে কাজ করতে পারবে, তারাই তো শ্রেষ্ঠ হবে। শ্রেষ্ঠ হওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে না, লেখকদেরও পরীক্ষা দিতে হয়। নাইম ভাই, আপনি অনুমতি দিলে আমরা একটা কমেন্ট পড়তাম, যদি একটু অনুমতি জি দিতেন জি আপনি। জি জি, করুন ভাইয়া, জি। আচ্ছা, এমডি মিজানুর রহমান উনি লিখেছেন মেহমানকে সালাম জানাবেন। আচ্ছা, আপনাকে উনি সালাম জানিয়েছেন। এরপরে উনি লিখেছেন যে গ্রহণযোগ্য ইসলামী স্কলারদের মধ্যে ব্যাপক মতপার্থক্যকে আপনি কি, আপনার দৃষ্টিভঙ্গি কি, অর্থাৎ অনেক গ্রহণযোগ্য যে ইসলামী স্কলার রয়েছে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, এই বিষয়ে আর কি আপনাকে প্রশ্ন করা হয়েছে যে এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কিরকম। এটা তো ডাইভার্সিটি, এটা তো বৈচিত্র্য, এটা আমার কাছে মনে হয় একটা সৌন্দর্য বটে। এটা ডাইভার্সিটি, এটা একটা বৈচিত্র্য, এটা থাকবেই। এই বৈচিত্র্য নিয়ে আমাদের চলতে হবে। এবং আমরা আমাদের নিজেদের জীবনের দিকে যদি তাকাই, এমনকি শারীরিক অবয়বের দিকেও যদি তাকাই, আমরা হাতে 5টা আঙ্গুল দেখলেও আমরা দেখি 5টা আঙ্গুল সমান নয়। যদি 5টা আঙ্গুল সমান হতো তাহলে আমরা ঠিক মতো খেতে পারতাম না, কাজ বাজ করতে পারতাম। 5টা আঙ্গুল যে ভিন্নতা আছে, এটাই প্রমাণ বহন করে যে এটাই কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চিন্তার বৈচিত্র্য দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি তো আল্লাহ তাআলা করেছেন, বুঝতে হবে এটা কল্যাণকর। এই বুঝটা আমাদের মধ্যে নাই দেখে এই সমস্যাগুলো হচ্ছে। আমাদের মধ্যে যদি এই বুঝটা চলে আসে যে না, এটা উম্মার জন্য কল্যাণকর, আমাদের এটাকে বিভেদের কারণ বানানো উচিত না বা দূরত্বের কারণ বানানো উচিত না, বরং এটা ইসলামের সৌন্দর্য, এটাই এর মধ্যে কল্যাণ নিহিত, এর মধ্যেই আমাদেরকে বাঁচতে হবে, এর মধ্যে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। এই মানসিকতাটা লালন করলে
স্কলারদের মধ্যে দূরত্ব থাকলেও আমরা একসাথে হয়ে থাকতে পারবো, এটা কোনো ব্যাপারই না। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ, তাদের লাইফস্টাইল দেখলে তারা সম্পূর্ণ ভিন্ন চিন্তা করেছেন বা ভিন্ন মতামত দিয়েছেন অনেক মাসালায়। এগুলো চিন্তা করে তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, একে অপরকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, একে অপরের জন্য দোয়া করতেন, তাই না? মতপার্থক্য সাহাবা কেরামদের মধ্যেও ছিল, তাই না? কিন্তু মতপার্থক্য থাকার কারণে তাদের শ্রদ্ধাবোধটা নষ্ট হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে আমাদের মধ্যে এখন মতপার্থক্য হচ্ছে, সেই সাথে আমাদের শ্রদ্ধাটাও নষ্ট হচ্ছে যাচ্ছে, পারস্পরিক শ্রদ্ধা। এটা বেড কালচার, এখান থেকে বের হয়ে আসা উচিত আমাদের। কিন্তু শ্রদ্ধার জায়গায় ঠিক রেখে আমরা মতপার্থক্য করবো, সমস্যা নেই। এটা খুব সমস্যাকর একটা বিষয় মতপার্থক্য হওয়া। এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, আমি যখন সর্বশেষ যখন আপনার রুমে বিগত কয়েক মাস আগে গিয়েছিলাম, তখন একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে আপনার কাছে যে বইগুলো আছে প্রায় ওই বইগুলো আবার আমার সংগ্রহ রয়েছে। তো এই যে একটা চিন্তার মিল বা বই কেনার ক্ষেত্রে বই পড়ার ক্ষেত্রে মিল, এই মিলটা আসলে কিভাবে হচ্ছে আমি কিন্তু এখনো পার্সোনালি এই প্রশ্নের আনসারটা খুঁজে পাচ্ছি না। একটু যদি আপনি আমাকে বলতেন যে আমার চিন্তাটা কি আপনার মধ্যে থেকে কিভাবে দেখবেন। না আসলে ভাইয়া বেশ কিছু বই দেখলাম যেগুলো সাধারণ মানুষের কাছে নেই, কিন্তু আপনার কাছে আছে, আমার কাছেও আছে, এই জন্য আমি অবাক হয়ে গেলাম বিষয়টা দেখে, এবং সেখান থেকে এই না প্রশ্নটা করা। না এটা ঠিক আছে আপনি যেভাবে বললেন, আমি আসলে মনে করতে চাই যে আসলে আল্লাহ তাআলা তো খেদমত নেবেন, পুরো পৃথিবীটা তো আল্লাহ তাআলার কৌশলে, আল্লাহ তাআলার পরিচালনায় পরিচালিত হচ্ছে। তো আপনিও এখন শিক্ষানবিশ, যখন গেছিলেন তখনও শিক্ষানবিশ। আমরা তো মৃত্যু পর্যন্ত শিক্ষার্থী থাকতে চাই। আপনিও শিখতে চান, আমিও শিখতে চাই, আমিও কাজ করতে চাই, এবং আল্লাহর রহমতে আপনার ভিতরে একটা উদ্যম আছে, আপনিও কাজ করতে চান। আমি দেখি আপনার কাজ বাজ বা আপনার অনেক স্ট্যাটাস আমিও দেখি, ফলো করি, চিন্তা করি। আমি দেখি যে না আপনিও সমাজকে নিয়ে একটু এই গড়পড়তে যেভাবে চিন্তা করে সেই জায়গা থেকে বের হয়ে আপনি নতুন ভাবে চিন্তা করতে চান, তরুণদেরকে নিয়ে ভাবতে চান, নিজে তরুণ মানুষ, তাই না? এভাবে আল্লাহ তাআলা এক একজনকে তৈরি করতেছেন। হয়তো আমাদের তৈরি হওয়াটা খুব বেশি হাইলাইটেড হচ্ছে না, প্রকাশ হচ্ছে না। আসলে তো আমাদের এই মুহূর্তে আপনার আমার, আমরা যে বয়স পার করছি এই মুহূর্তে আমাদের খুব বেশি মানুষের কাছে যাওয়ারও প্রয়োজন নাই। আমাদের এখন তৈরি হওয়াটাই বড় জিনিস। তো আল্লাহ তাআলা আপনাকে তৈরি করছেন, আমাকে তৈরি করছেন, তাই না? এবং সিলেকশনটা ওই জন্যই যে সমাজকে তো একটু নতুন মাত্রায় নিয়ে যেতে হবে। নতুন মাত্রা মানে কি, আমাদেরকে দিনের সৌন্দর্যটাই নতুন ভাবে আমাদের চিন্তা করতে হবে, বা দিনের সৌন্দর্যটাই এই সময়ের সাথে অ্যাডাপ্টেড করে নিতে হবে, তাই না? সেটাই তো বড় জিনিস। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দা, শুধু আপনি আমি না, বরং মনে হয় আরো কিছু মানুষ আছে যারা এইভাবে চিন্তা করছে। ভাই আমি একটু বলি, যেহেতু প্রশ্নটা আসছে। আমি খুব অবশ্যই আছে, ছোটবেলা, না আমি বলছি যে মানে আপনার সাথে আমার অনেকটা হুবহু মিলে যায় সেটা বলছি। অবশ্যই তো আছে, আমাদের চেয়ে অনেক বড় বড় খেদমত করে, তাদের তুলনায় আমরা কিছু না, কিন্তু ওই যে মিলের যে একটা স্তর আমি সেটা বলছি আর কি। এই মিলটা আল্লাহ তাআলা, আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা করায়া দিচ্ছেন আর কি। আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যাচ্ছে যে না আমি আমি নাইমকে দিয়ে এভাবে কাজ করাবো, তানহাকে দিয়ে এভাবে কাজ করাবো, এই জন্য বেসিক্যালি মিলটা হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় এটা জি, যে নাইম ভাই মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে জহিরুল ইসলাম আবিদি সালাম জানিয়েছে আপনাকে। যে আল্লাহ তাআলা তার উপরও শান্তি রহমত বর্ষণ করুক, আল্লাহ তাআলা তাকে জি কবুল করুক। জি, নাইম ভাই এবারে যে প্রশ্নটা আমি আপনার কাছে রাখবো সেটা হচ্ছে, আপনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হচ্ছে বাংলাদেশের টপ 5 এর একটি মাদ্রাসা, নানান দিক থেকে এগিয়ে আছে। সেখানে যিনি প্রিন্সিপাল আখামা আবু বকর সিদ্দিক হুজুর, প্রিন্সিপাল হুজুর, তো দামাত বারকাতুহুমুল আলিয়া, আপনি তার সংস্পর্শে দীর্ঘদিন ছিলেন বা আছেন, একদম কাছে থেকে খুব একনিষ্ঠভাবে আপনি তাকে দেখেছেন। তো প্রিন্সিপাল হুজুরকে যেভাবে তাকে তো শিক্ষাবিদ হিসেবে এক প্রকার তিনি উপাধি পেয়েছেন জাতীয় শিক্ষাবিদ হিসেবে, এবং জাতীয় গ্রন্থগুলো তার হাত ধরেই বহু গ্রন্থ রচিত হচ্ছে। তো সেখানে প্রিন্সিপাল হুজুরকে কাছে থেকে আপনি কিভাবে দেখেছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। জি ভাইয়া, কিছুক্ষণ আগে আমি আপনাকে মিজানুর রহমান আজহারি সম্পর্কে বলেছিলাম, এবং তাকে আমি এক জি, কথায় এক বাক্যে বলি, তিনি একজন নিখাদ মানুষ। এবং এই আচ্ছা মিজানুর রহমান আজহারি তৈরি হয়েছে আমাদের প্রিন্সিপাল হুজুরের হাত ধরে। আচ্ছা। বুঝতে পেরেছেন? মিজানুর রহমান আজহারি যে অকৃত্রিম মানুষ, নিখাদ মানুষ, এই এই যে একটা কৃত্রিমতা বিবর্জিত একটা আচরণ, হ্যাঁ, সেটা বেসিক্যালি তারা শিখেছেন প্রিন্সিপাল হুজুর থেকে। মিজানুর রহমান আজহারির সাথে টুকটাক অনেক কথাই বলার সুযোগ হয়েছে, বা তার কাছে আমি জানতে চেয়েছিলাম প্রিন্সিপাল হুজুর সম্পর্কে। তো তিনি বলেছেন যে আমাদের জীবনে তৈরি হওয়ার নেপথ্যে যাদের অবদান অনেক বেশি, সেই অনেক বেশির মধ্যে প্রিন্সিপাল হুজুর অন্যতম, বা কিছু কিছু ক্ষেত্রে প্রধানতম, এভাবে তিনি বলে থাকেন। তো আসলে প্রিন্সিপাল হুজুরকেও আমার কাছে
নিখাত মানুষ মনে হয়, অকৃত্রিম মানুষ মনে হয়। এটা আমার কাছে ভালো লাগে। আপনি যেহেতু আমি অকৃত্রিম বলে ফেলেছি, এখন তার কাজ বাস্তব সবই প্রকাশিত, সবই আমরা দেখছি তিনি কিভাবে চিন্তা করেন, তিনি কিভাবে বক্তব্য দেন। তার বক্তব্যেও দেখবেন আর্টিফিশিয়ালিটি নাই, তিনি আধো শুদ্ধ, আধো আঞ্চলিক, তিনি যে বরিশালের ভাষাটা ইউজ করেন সেভাবে বলেন। তো এইভাবে যখন প্রশ্ন করা যে হুজুর আপনি এইভাবে বলেন কেন, বলে যে আমি এইভাবে বললে আমি কমফোর্ট ফিল করি, এটা আমার ভিতর থেকে আসে, তাহলে আমি এটা বলি। অকৃত্রিম। একজন ভদ্রলোক একবার আসছিল যে তার দাড়ি হচ্ছে লাল করে ফেলছে আর কি, মানে ওই যে মেহেদি দিয়ে যেভাবে কালার করতে হয় সেভাবে কালার করে ফেলছে। বলছে ভাই আমাদের আর এটা শখ হয় না, আমাদেরও তো এইভাবে চিন্তা করি না, বরং আল্লাহ তাআলা যেভাবে দিচ্ছে, যেভাবে প্রাকৃতিক ভাবে আমরা আছি সেভাবেই আমরা চলি। নিখাততা মানে হুজুরের প্রত্যেকটা চিন্তায় আপনি এই অকৃত্রিমতা পাবেন। তো হুজুরের সাথে যখন আমরা যাই, হুজুর যখন রাগ করেন, সেটাও তিনি তার স্বাভাবিক স্বভাব সুলভ যে জায়গা, সেই জায়গা থেকে করেন। তিনি যখন ভালোবাসেন সেটাও। আর আপনি হুজুরের যে কাজগুলো দেখবেন সবগুলো কাজই তো ভালো। এখন এই ভালোটা আসলে ভালো কিনা এটা বুঝবেন কিভাবে? যদি আপনি বুঝতে পারেন এটা নিখাত কিনা, নিষ্ঠাপূর্ণ কিনা। নিখাত শব্দটার অনেক ব্যাখ্যা আছে, এটা এই শব্দটা আপনি অনেক চিন্তা করতে পারবেন, তাই না? তো যেহেতু সবগুলা কাজেই নিখাত, সেহেতু তিনি আমার কাছে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক বড় মানুষ আছে, কিন্তু আমার কাছে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ আমার কাছে প্রিন্সিপাল হুজুরটা মনে হয়। কারণ তার এই প্রত্যেকটা কাজই অকৃত্রিমতা আছে, আর আল্লাহ তাআলা বান্দার এই অকৃত্রিম কাজগুলোকে পছন্দ করেন। সুতরাং তার সবগুলা কাজই এখন প্রিন্সিপাল হুজুরকে নিয়ে করলেই তো আমরা 3-4টা এপিসোড করতে পারি, সেটার তো সুযোগ নাই। তো এই জন্য আমি একটা গুণ ওনার বলে দিলাম, যে গুণটা আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করছে। এখন পাঠক শ্রোতা যারাই আছেন, প্রিন্সিপাল হুজুরের যে গুণটাই দেখবেন সেই গুণটাকেই আপন করে নিতে পারবেন। এটাই হচ্ছে কথা। জি নাইম ভাই, এখন আমি আপনাকে যে প্রশ্নগুলো করব সেগুলো একটু সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সেগুলো হচ্ছে, আপনার এ পর্যন্ত কয়টি বই বেরিয়েছে? জি, আমার নিজস্ব মৌলিক গ্রন্থ হয়েছে 5টির মতো। এখনো তো অবশ্যই বইয়ের কাজ চলতেছে, এখন কোন বইয়ের কাজ চলতেছে? আমার অনেকগুলা বই আছে, যে বইগুলা আমি রেখে দিয়েছি। আমি চিন্তা করি যে এই বইগুলা আরো কিছুদিন যাক, আরো এটারে উপর গবেষণা করি, আরো এটারে পালিশ করার চেষ্টা করি বা ফিল্টারিং করার চেষ্টা করি, তারপরে একটা পর্যায়ে গেলে, এবং ওইভাবে চিন্তা করলে আমার মনে হয় আরো 7-8টা বই বের করার সুযোগ আছে এখন। এটা হচ্ছে কথা। আর আমি তো ফোকাস করেছি নিজের লেখার চেয়ে, আমি ফোকাস করেছি যৌথ কাজগুলাতে। আমি চিন্তা করি যে আমি একজন ক্ষুদ্র মানুষ, কি বা আমার পড়াশোনা, কি বা আমার যোগ্যতা, তার চেয়েও বড়দের চিন্তাগুলো আমি সংগ্রহ করি। যেমন প্রিন্সিপাল হুজুরের 4 খণ্ডের একটা কাজ করছি, প্রিন্সিপাল হুজুরের যতগুলো আলোচনা আছে আমরা 4 খণ্ডে সেটা বের করার চেষ্টা করব। 3 খণ্ড অলরেডি প্রকাশ হয়ে গেছে, তো আমি ওইগুলাতে ফোকাস করেছি। অনেকে বলে যে জান্নাতুন নাঈম, তুমি এভাবে যেই বক্তৃতা সংকলন গুলা করছো, 4 খণ্ডের জায়গায় তুমি যদি নিজস্ব ভাবে লিখতা, তাহলে তুমি 10 খণ্ড লিখে ফেলতে পারতা, তুমি নিজে লিখতে পারতা। কিন্তু আমি ওই গুরুত্বটা দিয়েছি যে না, এই সমস্ত মানুষদেরকে নিয়ে কাজ করা দরকার, যে আমার চিন্তা থেকেও তাদের চিন্তা অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে তাদেরকে আমি গুরুত্ব দিয়েছি। এই কারণে তাদের সাক্ষাৎকার, তাদের বক্তৃতা সংকলন, যেমন প্রিন্সিপাল হুজুরের আমি একটা সাক্ষাৎকারও নিয়েছি, যেটা দারুন নাজাতে অনেক বহুল পঠিত একটা সাক্ষাৎকার গ্রন্থ, অনেক ছেলেরা পড়ে, তাই না? আমি মনে করি এই চিন্তা আমার কাজের চেয়েও, আমার চিন্তার চেয়ে হুজুরের চিন্তাগুলা ছড়ায় দেওয়া প্রয়োজন। হুজুরের তার প্রশাসনিক জায়গাতে অনেক ব্যস্ত থাকেন, অনেক সময় তার কথাগুলা লিপিবদ্ধ করার সুযোগ হয়ে ওঠে না। সেই জায়গায় আমি ছোট মানুষ এই কাজগুলা করতে চাই, শুধু প্রিন্সিপাল হুজুর না, আমি যাদেরকে ভালোবাসি এবং যেই মেধাগুলা সমাজে প্রচার করা দরকার, তাদেরকে নিয়ে আমি এই কাজগুলা করতে চাই। আমি আমার চেয়েও আমার ভালোবাসার পছন্দের মানুষগুলাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। তবে আমার নিজস্ব মৌলিক রচনাতেও আমার কনসেন্ট্রেশন আছে। জি ধন্যবাদ নাঈম ভাই। আমরা জানি আপনি শুধু একজন লেখক না, পাশাপাশি একজন কবিও। তো সেই হিসেবে আপনার কাছে সর্বশেষ যে রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনার একটা স্বরচিত কবিতা আমরা শুনতে চাচ্ছি। এই কথাটা মানে কবিও, সেটা তো অনেক বড় কথা, কিন্তু আমি কবিতা লিখতে চেষ্টা করি বা আমি কবিতা ভালোবাসি। সেখান থেকে তো স্বরচিত কবিতা তো আছে অনেকটা। এই মুহূর্তে যেটা আমি পড়তে চাই বা আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা অনেক বড় কবিতা। আমি মনে হয় অল্প কিছু লাইন হয়তো শেয়ার করি।
তো সেখানে আমি আমার একটা কবিতার মধ্যে সেখানে বলেছিলাম যে আহ, যে বাংলাদেশের সব মানুষকে, যদি আমার সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, তাহলে সব ধরনের মানুষকে একসাথ করে আমি হয়তো কিছু কথা বলতাম। তো তাদের উদ্দেশ্যে আমি কি কথা বলতাম সেটাই আমি একটা কবিতার মধ্যে লিখেছি। আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। হয়তো 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে মানে ওই অংশ বিশেষটা শেয়ার করলেও। জি, আমি পড়ছি। আমার সমস্ত ইচ্ছের ভিড়ে একটা ইচ্ছেই প্রধান হয়ে ওঠে সব সময়। ইচ্ছে হয় সোহরাওয়ার্দী উদ্যানে আবারও একটা মহাসমাবেশ করি। বুকের ভেতর বিপুল আশা নিয়ে শত মাইলের দূরত্ব মারিয়ে গাছেদের স্নিগ্ধ ও নিবিড় ছায়ায় পরম আগ্রহে সমবেত হবেন সুধীবৃন্দ। আমার সমাবেশে উপস্থিত হবেন দেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বিরোধী জোটের কর্মীবৃন্দ। উপস্থিত হবেন কৃষক, শ্রমিক, মূর্খ, দিনমজুর এবং তাঁতি দল। উপস্থিত হবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম ভ্রাতৃগণ। উপস্থিত হবেন ইমাম, পাদ্রী, পুরোহিত এবং চলচ্চিত্র কর্মীগণ। উপস্থিত হবেন ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী এবং বুদ্ধিজীবীগণ। উপস্থিত হবেন মা, বাবা, ভাই, বোন এবং শিক্ষাগুরুরা। উপস্থিত হবেন বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং স্বপ্নিক প্রেমিক প্রেমিকারা। ইচ্ছে হয় দেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে একটাই বক্তৃতা দেই শুধু। চলুন আমরা ভালোবাসার প্র্যাকটিস করি, বৃদ্ধি করি মমতা। চলুন আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে আসি, পরস্পরকে অনুভবের চেষ্টা করি। দিনে দিনে আমাদের ভেতরকার ক্রমবর্ধমান দূরত্ব আমাকে সারাক্ষণ শঙ্কিত রাখে। জি, ধন্যবাদ ভাই। এইটাই ছিল আমার কবিতা। এবং এই মুহূর্তে আমার ভিতর যে আবেগটা সবচেয়ে বেশি কাজ করে, বা আমরা ভালোবাসা সম্পর্কে আগেও বলেছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালোবাসার জায়গা থেকে দূরে চলে যাচ্ছি, আর এই জন্যই পৃথিবীটা ধ্বংসের দিকে এগোচ্ছে। সুতরাং সেই অনাকাঙ্ক্ষিত ধ্বংসের হাত থেকে যদি আমরা পৃথিবীকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের ভালোবাসার প্র্যাকটিস করতে হবে, ভালোবাসার চর্চা করতে হবে। এটাই আমি চেষ্টা করি যে সর্বত্র এই কথাটাই প্রচার করতে চেষ্টা করি বা সবার সাথে শেয়ার করতে চেষ্টা করি। জি। অসংখ্য ধন্যবাদ জান্নাতুন নাইম ভাই। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা কাছে কিংবা দূরে যারা এই মুহূর্তে এই লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকলকে আবারও জানিয়ে রাখি, কবি, সাহিত্যিক এবং লেখকদের সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠান লেখালেখির সাত কাহনে আজকের এই প্রথম পর্বে আমাদের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, তরুণ সাহিত্যিক ও গ্রন্থ প্রণেতা জান্নাতুন নাইম। জান্নাতুন নাইম ভাই, আপনাকে আরডি টেলিভিশনের পক্ষ থেকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে সত্যি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা চাইবো পরবর্তীতে যদি আরডি টিভি আপনার কোনো সাক্ষাৎকার বা অন্য কোনো বিষয় আপনাকে সময় চায়, আশা করি আপনি আমাদেরকে সময় দিতে চেষ্টা করবেন। সেই প্রত্যাশা, সেই এক্সপেকটেশন এখানে রেখে, এবং আপনার সহ আপনার পরিবার এবং আপনার লেখালেখির, বিশেষ করে আপনার লেখালেখির উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।